এরপরে আমরা তাহলে দেখবো যে আমাদের অলরেডি তাহলে আমরা ফিমেল ক্যাপিটোবাইটের ডেভেলপমেন্ট কভার করে নিয়েছি। এবারে আমরা এই চ্যাপ্টারে আরো একটা ইন্টারেস্টিং টপিক, যেটা হচ্ছে পলিনেশন কি এটা সম্পর্কে জানবো, বা পলিনেশন কি কি প্রকারে হয়, বা পলিনেশনে কোন কোন এজেন্ট গুলো সাহায্য করে এর সম্পর্কে জানবো। পলিনেশন যদি বলা হয়, পলিনেশন জানার আগে আমাদের জানা দরকার আছে যে ফুলের যে টাইপ হয় এটা সম্পর্কে জানবো, যে ফুল কি কি প্রকারের হয়, অর্থাৎ সেটা সম্পূর্ণ হয়, অসম্পূর্ণ হয়, বা সম্পূর্ণ ফুল বা অসম্পূর্ণ ফুল যে হয় সেটা একই গাছে তৈরি হয় না আলাদা গাছে তৈরি হয়, এর সম্পর্কে জানা দরকার আছে। তাতে আমাদের এই টপিকটা নিয়ে মুভ করা অনেকটা ইজি হবে। তো সেক্ষেত্রে দেখো, তাহলে ফুলকে আমরা নর্মালি যদি ফ্লাওয়ার দেখি, একে আমরা দুটো ক্যাটাগরিতে ভেঙে দিচ্ছি। একটা বলছি আমরা সম্পূর্ণ ফুল, কমপ্লিট ফ্লাওয়ার, আর একটা বলছি অসম্পূর্ণ ফুল, ইনকমপ্লিট ফ্লাওয়ার। ইনকমপ্লিট ফ্লাওয়ার, ঠিক আছে। যেটা কমপ্লিট ফ্লাওয়ার হয়, সম্পূর্ণ ফুল, একে কেন কমপ্লিট বলা হচ্ছে, কারণ এর মধ্যে এরা উভলিঙ্গ ধর্মী হয়, অর্থাৎ এরা বাইসেক্সুয়াল হয়। এই সেন্সে একে তাহলে বলছি আমরা কি ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। আচ্ছা, এখানে দেখো এই যে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার গুলো হয়, এরা এরা একই গাছে তৈরি হতে পারে বা আলাদা গাছেও তৈরি হতে পারে। কি বলা হচ্ছে, তাহলে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার মানে জানছি কি, যে এর মধ্যে স্ত্রী ফুল আর পুরুষ ফুলে ভাগ আছে। এই স্ত্রী ফুল পুরুষ ফুল একই গাছে তৈরি হতে পারে, অর্থাৎ একটাই গাছ, সে স্ত্রী ফুলও তৈরি করতে পারে, পুরুষ ফুলও তৈরি করতে পারে। যদি এরকম গাছ হয় তাকে বলা হয় মনোসিয়াস। যদি দেখা যায় যে স্ত্রী ফুল একটা গাছে, পুরুষ ফুল আর একটা গাছে তৈরি হয়, তখন সেক্ষেত্রে তাকে বলা হয় ডায়োসিয়াস। মনোসিয়াসের এক্সাম্পল যদি বলা হয়, তাহলে দুটো এক্সাম্পল তোমাদের এনসারটি স্পেসিফাই করেছে। একটা বলছে ক্যাস্টর, আর একটা বলা হয় মেজ। যদি ডায়োসিয়াস প্ল্যান্ট বলা হয়, তাহলে এর এক্সাম্পল হয় কি পেঁপে গাছ, পেপাইয়া। আর পেঁপে গাছের মধ্যে কিছু গাছে যদি দেখা যায় যে ওরা মেল গাছ হয়, অর্থাৎ শুধু মেল ফ্লাওয়ার তৈরি করে, আর কিছু গাছ দেখা যাচ্ছে ফিমেল গাছ হয়, ফিমেল ফ্লাওয়ার তৈরি করে। যদি আমরা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার দেখি, এর ক্ষেত্রেও দুটো ভেরিয়েন্ট এরকম করে আসতে পারে। এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এই যে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হচ্ছে, তাহলে জানছি কি এর মধ্যে পুংস্তবক স্ত্রীস্তবক দুটোই আছে, কিন্তু এই ফুলটা, যে ফুলটা হচ্ছে আমরা সম্পূর্ণ ফুল বলছি, ওটা উন্মুক্ত না বদ্ধ, এটা কিন্তু এর প্রভাব আমরা পলিনেশনের উপরে দেখতে পাই। তো এর সম্পর্কে আমাদের জানা দরকার আছে। ফুলটা যদি দেখা যায় যে মনে করো ক্লোজড আছে, অর্থাৎ উন্মুক্ত নয়, তার পাপড়িগুলো কি করেছে বদ্ধ করে রাখে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে তাকে বলা হয় ক্লিস্টোগ্যামি। এরকম ফুলকে বলা হয় কি ক্লিস্টোগ্যামি। এই ঘটনাটা বলছে ক্লিস্টোগ্যামি। আচ্ছা, যদি এখানে দেখতে পাওয়া যায় যে না ওপেন আছে, অর্থাৎ উন্মুক্ত আছে, অর্থাৎ বাইরের দিকে প্রজেক্ট হয়ে আছে, বাইরের দিকে বেরিয়ে আছে কে পুংকেশ চক্র বা গর্ভকেশ চক্র, সেক্ষেত্রে তাকে বলা হয় ক্যাসমোগ্যামি। আচ্ছা, এরকম কিছু গাছ হয় ধরো যাদের মধ্যে উভয় ফুলই কিন্তু তৈরি করতে পারে, অর্থাৎ তার কিছু ফুল উন্মুক্ত হয়, কিছু ফুল বদ্ধ টাইপের হয়। আচ্ছা, যেরকম ধরো এখানে তিনটে গাছের নাম তোমাদের মনে রাখতে হবে, তিনটে এক্সাম্পল করবো আমরা। তিনটে এক্সাম্পল কি না, একটা হয় ভায়োলা, ভায়োলা অক্সালিস, হ্যাঁ, আর একটা উদাহরণ করবে ক্যামেলিনা। এই তিনটে এক্সাম্পল কিন্তু করাবে। তাহলে এই তিনটে গাছের মধ্যে বলা হচ্ছে কি এই তিনটে গাছ উভয় টাইপেরই ফুল তৈরি করতে পারে, কিছু ফুল ক্লিস্টোগ্যামাস, কিছু ফুল ক্যাসমোগ্যামাস। তাহলে এইটুকু কনসেপ্ট কিন্তু আমরা মাথায় রাখবো যখন আমরা এই পলিনেশন সম্পর্কে মুভ করবো। তো সেক্ষেত্রে এই ধারণাগুলো কিন্তু অবশ্যই তোমাদের লাগবে। আচ্ছা, হ্যাঁ, এরপরে আমরা জানবো এই যে তাহলে পলিনেশন বলা হচ্ছে, এই যে পলিনেশন বলছি আমরা, পলিনেশন কি কি টাইপের হতে পারে, এই টাইপ সম্পর্কে জানবো। আচ্ছা, পলিনেশন যদি দেখা হয়, এটা মূলত বলা হচ্ছে যে এটা মূল দুটো ক্যাটাগরি থেকে ভাগ করে দেওয়া যেতে পারে। একটা বলা হচ্ছে সেলফ পলিনেশন বা স্বপরাগযোগ,
আর এটা বলা হচ্ছে ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন। ক্রস পলিনেশন যেটা যেটা সেলফ পলিনেশন হয়, একে আবার দুটো ভাগে ভাগ করা হয়। সেলফ পলিনেশন অ্যাকচুয়ালি জিনিসটা বলা হচ্ছে, দেখো যে ফুলটা ধরো যার মধ্যে পরাগযোগ ঘটছে, সেই ফুলটা যদি একই গাছে থাকে, অর্থাৎ একই ফুলের মধ্যে হোক বা একই গাছে থাকা দুটো ফুলের মধ্যেই হোক, সেক্ষেত্রে তাকে আমরা সেলফ পলিনেশন বলছি, স্বপরাগযোগ। কারণ সেখানে কোনো প্রকারের নতুন কোনো জিন আসছে না, যেহেতু একটা গাছে থাকছে মানে একটা গাছে উৎপন্ন হচ্ছে, মানে গাছটার মধ্যে তো প্রত্যেকটা কোষে তার জেনেটিক মেকআপ একই, তার তো জিন সম্ভার একই। তো সেক্ষেত্রে তার মধ্যে যখন পলিনেশন ঘটছে, একই ফুলের মধ্যে হোক বা একই গাছে থাকা দুটো ফুলের মধ্যে হোক, তাকে কিন্তু আমরা সেলফ পলিনেশন আন্ডারে জানছি, কারণ সেখানে নতুন কোনো জেনেটিক ডাইভার্সিটি কিন্তু সৃষ্টি হচ্ছে না। এই সেলফ পলিনেশনকে এর তার দুটো ভ্যারিয়েন্ট আসছে, একটা বলা হচ্ছে অটোগ্যামি, আর একটা বলা হচ্ছে গেইটোনোগ্যামি। অটোগ্যামির ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা অবশ্যই কমপ্লিট ফ্লাওয়ারের মধ্যে হয়, কমপ্লিট ফ্লাওয়ারের মধ্যে, অর্থাৎ বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের মধ্যে ঘটবে, এবং এটা একই ফুলের মধ্যে ঘটে যাচ্ছে। একই ফুলের, যেহেতু এটা সম্পূর্ণ ফুলের মধ্যে ঘটছে, তার মানে ধরো সেখানে পিস্টিলার যে আমার স্টেমেন থাকছে, এরা একসাথে থাকছে, এই কারণে তাদের মধ্যে পরাগযোগটা একই ফুলের মধ্যে ঘটে যাচ্ছে। এই ঘটনাটা বলা হচ্ছে অটোগ্যামি। আচ্ছা, গেইটোনোগ্যামি যদি দেখা হয়, তো এটা বলা হচ্ছে যে একই গাছে থাকা দুটো ফুলের মধ্যে ঘটছে। তাহলে কোথায় হচ্ছে এটা না, ওকার ইন বিটুইন টু ফ্লাওয়ার্স অফ সেম প্ল্যান্ট, একই গাছে থাকা দুটো ফুলের মধ্যে ঘটছে। আচ্ছা, অটোগ্যামির ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করে তোমরা, তাহলে জানছি কি যে একই গাছের মধ্যে যে ফুলগুলো হয়, তারা সম্পূর্ণ ফুল হলেও সেটা উন্মুক্ত হতে পারে বা বদ্ধ হতে পারে, এটা আমরা জেনেছি। কিন্তু অটোগ্যামির ক্ষেত্রে তাহলে দেখো, যদি আমরা কোনো ক্লিস্টোগ্যামি ফুল দেখি, ক্লিস্টোগ্যামির ক্ষেত্রে জানছি কি, ক্লিস্টোগ্যামি বলা হচ্ছে সেই সমস্ত ফুল যারা কি হয়, পোস্ট থাকে। তার ক্ষেত্রে তাহলে অবশ্যই ধরো অটোগ্যামি একটা রাস্তা তার ক্ষেত্রে পলিনেশন ক্ষেত্রে, কারণ সে যেহেতু খুলছে না, সেখানে কোনোভাবে বাইরের থেকে পোলেন আসার কোনো রাস্তা নেই। সেক্ষেত্রে তাহলে ক্লিস্টোগ্যামি ফুল যদি হয়, তার মধ্যে ইনভেরিয়েবলি সেখানে কোনো প্রকারের অপশন থাকছে না, এই জন্য বলা হচ্ছে ইনভেরিয়েবলি অটোগ্যামি অকার, অটোগ্যামি টেক্স প্লেস। ঠিক, কিন্তু যদি আমরা ক্যাসমোগেমাস দেখি, অর্থাৎ যে ফুলগুলো কি হচ্ছে না, উন্মুক্ত অবস্থায় আছে, সেক্ষেত্রে কিন্তু তার মধ্যে তার মধ্যে বাইরের থেকেও পোলেন আসতে পারে। তাহলে এর ক্ষেত্রে কিন্তু যে শুধুমাত্র অটোগ্যামি ঘটবে, এটা কিন্তু ঠিক না, কারণ অটোগ্যামির ক্ষেত্রে বলা আছে ফুল একই ফুলের মধ্যে ঘটবে, কিন্তু যেহেতু ফুলটা উন্মুক্ত অবস্থায় আছে, তাহলে সে বাইরের থেকেও রিসিভ করতে পারে পোলেন গ্রেইনসকে। তাহলে একটা যদি ক্যাসমোগেমাস ফুল হয়, তার মধ্যে এটাও ঘটা সম্ভব, কিংবা সেটা অন্য কোনো গাছ থেকে আসা সম্ভব, অর্থাৎ এটাও ঘটা সম্ভব। ঠিক, তাহলে এর ক্ষেত্রে মাথায় রাখবে যে শুধুমাত্র অটোগ্যামি ঘটবে এরকম কথাটা কিন্তু নয়। আচ্ছা, হ্যাঁ, আর একটা জিনিস দেখো, এখানে যেহেতু আমরা অটোগ্যামি জানছি, তাহলে অটোগ্যামির ক্ষেত্রে যেহেতু একই ফুলের মধ্যে ঘটছে, অবশ্যই এখানে কোনো প্রকারের জেনেটিক ডাইভার্সিটি কিন্তু আসছে না। যে অপত্যগুলো তৈরি হবে তার মধ্যে কোনো প্রকারের জেনেটিক ডাইভার্সিটি ঘটবে না। গেইটোগ্যামির ক্ষেত্রে কি জানছি যে একই গাছে থাকা দুটো ফুলের মধ্যে ঘটছে, এবং এটা তোমার কখনোই ক্লিস্টোগেমাস ফুলের মধ্যে তাহলে ঘটা সম্ভব না। এটা ঘটতে গেলে অবশ্যই ফুলটা উভলিঙ্গ হওয়ার সাথে সাথে এটা ক্যাসমোগেমাস হওয়া প্রয়োজন, ক্যাসমোগেমাস হওয়া প্রয়োজন। কিংবা দেখো যে যদি দেখা যায় যে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারও হয়, অর্থাৎ এখানে ইনকমপ্লিট ফ্লাওয়ারও হয়, কিন্তু ফুলগুলো যদি দেখা যায় যে একই গাছে অবস্থান করছে, অর্থাৎ কি বলা হচ্ছে সেটা মনোসিয়াস প্ল্যান্ট। কারণ মনোসিয়াসে আমরা জেনেছিলাম কি যে ওই সমস্ত গাছকে মনোসিয়াস প্ল্যান্ট বলা হচ্ছে যারা উভয় লিঙ্গের ফুল তৈরি করে, কিছুগুলো ফুল মেল কিছুগুলো ফুল ফিমেল। সেক্ষেত্রে তাহলে গেইটোনোগ্যামি ঘটবে।
কারণ একই গাছে থাকছে তারা, ঠিক? তাহলে সেখানে একটা চান্স থাকছে যে গেটনোগ্যামি ঘটতে পারে যদি মনোসিয়াস ফুলটা হয়। চলো, আচ্ছা এরপরে আসছে আমরা ক্রস পলিনেশন। দেখো ক্রস পলিনেশনের ক্ষেত্রে একে যে টার্মটা দিয়ে ক্রস পলিনেশনকে অ্যাকচুয়ালি ডিফাইন করা হয় তাকে বলা হচ্ছে কি জেনোগ্যামি। একে স্পেসিফিক করে জেনোগ্যামি বলা হয়। আচ্ছা, জেনোগ্যামির ক্ষেত্রে কি জানছি যে এখানে পরাগযোগটা ঘটছে অকার্স ইন বিটুইন টু ফ্লাওয়ার্স, দুটো গাছ ফুলের মধ্যে, ইন বিটুইন টু ফ্লাওয়ার্স অফ টু ডিফারেন্ট প্ল্যান্টস, দুটো আলাদা গাছে থাকা ফুলের, টু ডিফারেন্ট প্ল্যান্টস, কিন্তু ওই দুটো গাছ সেম প্রজাতির হওয়া প্রয়োজন, অফ সেম স্পিসিস। তাহলে একই প্রজাতির দুটো গাছের মধ্যে থাকা ফুলের মধ্যে যখন পরাগযোগ ঘটছে তাকে বলা হচ্ছে জেনোগ্যামি। আচ্ছা জেনোগ্যামির ক্ষেত্রে দেখো এখানে কিন্তু জেনেটিক ডাইভার্সিটি অবশ্যই আছে, জেনেটিক ডাইভার্সিটি কিন্তু এখানে ঘটছে, যেক্ষেত্রে আমরা গেটোগ্যামির ক্ষেত্রে বা অটোগ্যামির ক্ষেত্রে জেনেটিক ডাইভার্সিটি আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য একে আমরা ফেলে দিচ্ছি কোথায় না সেলফ পলিনেশনের মধ্যে। আচ্ছা দেখো যে গেটোগ্যামি যদি বলা হয় কিন্তু একে কিছুটা হলেও টেকনিক্যালি ক্রস পলিনেশন ভাবা যেতে পারে, যার যেহেতু ধরো দুটো ফুলের মধ্যে ঘটছে একই গাছে থাকতে পারে, কিন্তু এখানে জেনেটিক ডাইভার্সিটি কিন্তু আসছে না। আচ্ছা ক্রস পলিনেশন দেখো এখানে ক্রস পলিনেশন মূলত দেখো মনোসিয়াস গাছের মধ্যে হয়, কিন্তু যদি ডায়োসিয়াস হয় কোনো ফুল যদি দেখা যায় যে কোনো গাছ ডায়োসিয়াস কন্ডিশনে আছে, অর্থাৎ তার মধ্যে মেল আর ফিমেল গাছ আলাদা হয়ে যাচ্ছে, ডায়োসিয়াস প্ল্যান্ট যদি হয় সেক্ষেত্রে কিন্তু ইনভেরিয়েবলি জেনোগ্যামি ঘটবে, অন্য কোনো রাস্তা কিন্তু নেই। নেক্সট দেখবো আমরা যে তাহলে অটোগেমিক, তো আমরা জানলাম যে অটোগেমিক আগে বলছে, তাহলে জেনে নিয়েছি যে এখানে কয়েকটা কন্ডিশন বলা আছে, এটা কমপ্লিট ফ্লাওয়ারের মধ্যে ঘটবে, কমপ্লিট ফ্লাওয়ারের মধ্যে ঘটছে প্রথম কথা, এবং খুব স্পেসিফিক করে বললে যেখানে ধরো একবার নিশ্চিত ভাবে ঘটবে তাকে বলা হচ্ছে ক্লিস্টোগেমাস ফ্লাওয়ার। ক্লিস্টোগ্যামির ক্ষেত্রে অর্থাৎ ফুলটা যদি দেখা যায় যে এটা ক্লোজড অবস্থায় আছে তাহলে সেখানে তো কোনোভাবে ক্রস পলিনেশন ঘটা সম্ভবই না, তাহলে সেখানে অবশ্যই এটা করছে। এবং এখানে আর কি জানছি যেখানে কোনো প্রকারের জেনেটিক ডাইভার্সিটি কিন্তু আসে না, জেনেটিক ডাইভার্সিটি ডাজ নট অকার, কোনো প্রকারের জেনেটিক ডাইভার্সিটি কিন্তু এখানে ঘটছে না। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট বলা আছে তাহলে গেটনোমিয়ার ক্ষেত্রে কয়েকটা পয়েন্টে আসো। এটা বলা আছে কি একই গাছে থাকা দুটো ফুলের মধ্যে ঘটছে, তাহলে এটা মূলত দেখতে পাওয়া যাচ্ছে কোথায় ক্লিস্টোগেমাস ফুল বাদে বাকি গাছগুলোতে ঘটে, তাহলে এখানে ক্যাসমোগেমাস ফুলের মধ্যে ঘটতে পারে, এর মধ্যে ঘটতে পারে ক্যাসমোগেমি যদি দেখা যায়, অর্থাৎ ফুলটা যদি দেখা যায় যে কি হচ্ছে উন্মুক্ত হয়ে আছে, খুলে আছে, অথবা ফুলটা যদি দেখো সে দেখতে পাওয়া যায় মনোসিয়াস প্ল্যান্ট যদি হয় সেক্ষেত্রেও দেখতে পাওয়া যায়। আর কি জানছি এর ক্ষেত্রেও কোনো প্রকারের জেনেটিক ডাইভার্সিটি কিন্তু আসছে না, এখানে জেনেটিক ডাইভার্সিটি কোনো প্রকারের অপত্যগুলো যারা তৈরি হবে তার মধ্যে কোনো প্রকারের জেনেটিক ডাইভার্সিটি আসছে না, কারণ একই গাছে থাকা ফুলের মধ্যে হচ্ছে মানে সেখানে নতুন কোনো জিন মিশছে না, সেখানে ভেরিয়েশন আসছে না। কিন্তু জেনোগামি যদি বলা হয়, জেনোগামির ক্ষেত্রে জানছি কি এটা টিপিক্যালি বলা হচ্ছে ক্রস পলিনেশন, কারণ ক্রস পলিনেশন অ্যাকচুয়ালি গেটনোগ্যামিকেও বলা যায়, কিন্তু আদর্শ ক্রস পলিনেশন হিসেবে জানছি আগে জেনোগ্যামিকে। কেন বলছি কারণ এখানে যেহেতু ধরো দুটো গাছের মধ্যে ঘটছে, একই প্রজাতির দুটো গাছের মধ্যে থাকা ফুলের মধ্যে ঘটছে, তাহলে এখানে নতুন জিনের অবশ্যই সম্ভাবনা আছে, নতুন ভেরিয়েশন আসছে, অর্থাৎ এখানে আমরা জেনেটিক ডাইভার্সিটি দেখতে পাচ্ছি, জেনেটিক ডাইভার্সিটি এখানে ঘটে। আচ্ছা এরপরে আমরা দেখবো এজেন্টস অফ পলিনেশন। এখানে দেখো এই যে পলিনেশন হয় মূলত যদি বলা হয় যে ক্রস পলিনেশন অর্থাৎ গেটনোগ্যামি বা জেনোগ্যামি, এদের ক্ষেত্রে অবশ্যই কিছু বাহক দরকার হয় যারা কি করে না এই পোলেন গ্রেইন গুলোকে তারা পিস্টিল থেকে পিস্টিলে নিয়ে যায়, মূলত ধরো
মানে তৈরি হচ্ছে তো অ্যাকচুয়ালি আমার অ্যান্থারে, পরাগধানীতে। তাহলে পরাগধানী থেকে কি করছে না, ওই যে পোলেন গ্রেন গুলো তাদের নিয়ে গিয়ে ফেলছে কোথায় না, আমার পিস্টলের উপরে স্টিগমা পোর্শনের উপরে নিয়ে গিয়ে ফেলছে। তাহলে যারা এই যে পরাগগ্রেন গুলোকে বহন করে নিয়ে যাচ্ছে তাদের আমরা বলছি কি এজেন্টস বা পলিনেটর্স। আচ্ছা, এই যে এজেন্ট গুলো হয় এদের মূলত দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়, দুটো ব্রড ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা বলা হচ্ছে জৈব বাহক আর একটা বলা হচ্ছে অজৈব বাহক। অর্থাৎ একটা বলছি আমরা অজৈব বা অ্যাবায়োটিক এজেন্টস, আর একটা ক্যাটাগরিতে বলছি আমরা বায়োটিক এজেন্ট বা জৈব বাহক। আচ্ছা, যেটা বায়োটিক এজেন্টস হয় অর্থাৎ এখানে জীব সাহায্য করছে, সেক্ষেত্রে মূলত প্রাণী সাহায্য করছে। যে প্রাণী সাহায্য করার কারণে এদের আমরা জুফিলিকও লিখতে পারি। এই সমস্ত ফুলগুলোকে আমরা জুফিলিক ফ্লাওয়ার বলতে পারি। আচ্ছা, অ্যাবায়োটিক এজেন্টস এর মধ্যে মূলত দুটো এজেন্টই আছে, একটা বলা হচ্ছে এয়ার আর একটা বলা হচ্ছে ওয়াটার। তাহলে বলা হচ্ছে অজৈব যে বাহকগুলো হয় এর মধ্যে মূলত দুই প্রকারের বাহকই ইম্পর্টেন্ট। একটা বলা হচ্ছে কি না হাওয়ার মাধ্যমে হতে পারে অথবা জলের মাধ্যমে হতে পারে। যদি হাওয়ার মাধ্যমে হয় সেক্ষেত্রে ওই ধরনের ফুলগুলোকে বলা হয়, এই ঘটনাটাকে বলা হচ্ছে হাইড্রোফিলি, না সরি, একে বলা হচ্ছে অ্যানিমোফিলি। একে বলা হচ্ছে অ্যানিমোফিলি। যখন ওয়াটারের দ্বারা হয় তখন তাকে বলা হচ্ছে হাইড্রোফিলি বা জলপরাগী, হাইড্রোফিলি। ক্লিয়ার? আচ্ছা, যদি বায়োটিক এজেন্টস দেখা হয়, ধরো বায়োটিক এজেন্টস এর মধ্যে তাহলে জুফিলিক যে ফ্লাওয়ার গুলো হয় এদের মধ্যে এটা ইনসেক্টের দ্বারা হতে পারে, কোনো পতঙ্গের দ্বারা হতে পারে, বা এটা মনে করো কোনো পাখির দ্বারা হতে পারে, বার্ডসের দ্বারা, অথবা কিছু লার্জ অ্যানিমেলের দ্বারা হতে পারে। কিছু বড় প্রাণীও এখানে সাহায্য করতে দেখা যায়। এরকমও রিপোর্ট পাওয়া গেছে যে কিছু বড় বড় প্রাইমেটস বা রোডেন্টস এরাও এখানে সাহায্য করে। আচ্ছা দেখো, এখানে এই যে লার্জ অ্যানিমালস এর মধ্যে তাহলে ধরো কয়েকটা এক্সাম্পল যদি বলা হয়, যেমন ধরো লেমুস, এটা স্তন্যপায়ী হয়, কিংবা ধরো কিছু আরবোরিয়াল রোডেন্টস। আরবোরিয়াল কথার অর্থ হয় যারা ট্রি ডুয়েরার্স হয়, অর্থাৎ গাছে দেখতে পাওয়া যায়। আর রোডেন্টস এক্সাম্পল হিসাবে তোমরা স্কুইরাল ধরতে পারো, যে কাঠবিড়ালি, স্কুইরাল। আচ্ছা, হ্যাঁ, এছাড়া ধরো কিছু রেপটাইলস ওই কাজে সাহায্য করতে পারে, কিছু সরীসৃপ যেরকম ধরো গেকো, গেকো লিজার্ড, কিংবা গার্ডেন লিজার্ড, এরাও এই কাজে সাহায্য করতে পারে। যদি ইনসেক্টের দ্বারা ধরো দেখা হয় তাহলে এক্ষেত্রে ম্যাক্সিমামটা কিন্তু পতঙ্গের দ্বারাই হয় পলিনেশন। যেরকম ধরো কিছু বাটারফ্লাই, কিছু যেরকম মৌমাছি বা ওয়াস্পস, আন্টস, এরা সাহায্য করে। তো ইনসেক্টের মাধ্যমে যে সমস্ত ফুলে ধরো পরাগযোগটা ঘটে তাদের বলা হচ্ছে এন্টোমোফিলি, এন্টোমোফিলি। আচ্ছা, যদি বার্ডসের দ্বারা হয় সেক্ষেত্রে তাকে বলা হয় অর্নিথোফিলি, অর্নিথোফিলি। আচ্ছা, এন্টোমোফিলির ক্ষেত্রে তাহলে বলা হচ্ছে কি যে এখানে মাথায় রাখবে যে এখানে হয়তো ইনসেক্টের মধ্যে যদি ধরা হয় তাহলে পিঁপড়ে চলে আসে বা কিছু পতঙ্গ চলে আসে, যেরকম ধরো মৌমাছি, বাটারফ্লাই, এরা তো আসছেই, কিন্তু এর মধ্যে ম্যাক্সিমামটা মৌমাছির দ্বারাই হয়। বি, বাটারফ্লাই, আন্টস, এদের দ্বারা তো হচ্ছে, কিন্তু এর মধ্যে বলা আছে যে ম্যাক্সিমামটা কিন্তু মৌমাছির দ্বারাই হয়। এবং অ্যাকচুয়ালি যদি আমরা ল্যান্ড প্ল্যান্টের মধ্যে দেখি, এই যে এনজিওস্পার্মের মধ্যে, এর মধ্যে ম্যাক্সিমাম ধরো কাছাকাছি 50% মতো এনজিওস্পার্মের মধ্যে ধরা হয় যে মৌমাছি একা দায়ী তার মধ্যে পলিনেশন ঘটার জন্য। এই কারণে আজকের দিনে বলা হচ্ছে যে যদি ধরো এই যে মৌমাছির সংখ্যা যেভাবে কমছে সেক্ষেত্রে আমরা গাছের সংখ্যাও কিন্তু পৃথিবীতে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। কারণ গাছের মধ্যে যদি পলিনেশন দেখা হয় 50% এনজিওস্পার্মের মধ্যে কিন্তু মৌমাছি পলিনেশন ঘটায়। তাহলে মৌমাছির ক্ষেত্রে বলা হচ্ছে যে
এটা যেন মনে থাকে, এটাই ম্যাক্সিমাম পলিনেশনের জন্য দায়ী হয়। এখানে আর কোনটা কনসেপ্ট ধরে মিলাও, যে এই যে অ্যাবায়োটিক এজেন্টস আর বায়োটিক এজেন্টস বলা হচ্ছে, এর মধ্যে বায়োটিক এজেন্টস এর পরিমাণটাই কিন্তু বেশি দেখতে পাওয়া যায়। বায়োটিক এজেন্টস এর মধ্যে আবার জানছি যে এর মধ্যে ইনসেক্টস এর মধ্যে বেশি দেখতে পাচ্ছি, সবচেয়ে বেশি ইনসেক্টস এর মধ্যে হয়। ইনসেক্টস এর মধ্যে আবার বলা হচ্ছে যে মৌমাছির মধ্যে সবচেয়ে, মৌমাছির দ্বারাই সবচেয়ে বেশি। আচ্ছা, অ্যাবায়োটিক এজেন্টস এর মধ্যে বলা হচ্ছে কি এয়ারের দ্বারা আর ওয়াটারের দ্বারা, এয়ারের দ্বারাই বেশি হয়, এটুকু মাথায় রাখবে। যে আবার অ্যাবায়োটিক এজেন্টের মধ্যে যদি দেখি যে জলপরাগী আর বায়ুপরাগী, এর মধ্যে বায়ুপরাগীর ঘটনাটা কিন্তু বেশি হয়, বা বায়ুপরাগী ফুলের সংখ্যা বেশি হয়। চলো তাহলে নেক্সট আমরা দেখে নেবো যে এই যে এজেন্ট গুলো বলা আছে, এই এজেন্ট গুলোর মাধ্যমে কোন কোন ফুলে তাহলে পরাগযোগটা ঘটে, বা সেখানে ওই ফুলের মধ্যে কি ধরনের অ্যাডাপ্টেশন দেখতে পাওয়া যায় যাতে এই প্রকারের এজেন্ট গুলো সেখানে ঠিকঠাক করে পরাগযোগটা ঘটাতে পারে। আচ্ছা, ফার্স্ট আমরা নিচ্ছি তাহলে অ্যানিমোফিলি। অ্যানিমোফিলি কাদের বলা হয়? যে সমস্ত ফুলে পরাগযোগটা বাতাসের দ্বারা হয়। তাহলে এখানে এজেন্ট কে থাকছে? এখানে এজেন্ট থাকছে এয়ার, বাতাস। ঠিক। আচ্ছা, অ্যানিমোফিলি কোথায় হয় যদি বলা হয়, এর এক্সাম্পল হবে কিছু একবীজপত্রী গাছের মধ্যে ম্যাক্সিমাম দেখতে পাওয়া যায়, ঘাসের মধ্যে খুব কমনলি দেখতে পাওয়া যায়। এছাড়া ধরো যেরকম ধান, গম বা ভুট্টা বা বলা হচ্ছে তাহলে মোস্ট কমন ইন গ্রাস, ঘাসের মধ্যে খুব কমনলি দেখতে পাওয়া যায়। আচ্ছা, এর ক্ষেত্রে আমরা এই অ্যানিমোফিলি হতে গেলে ফুলটার মধ্যে কি কি ধরনের অ্যাডাপ্টেশন দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ কি কি ধরনের তার মধ্যে তার যে রেণু তৈরি হচ্ছে বা তার যে স্টিগমা থাকছে, তার মধ্যে কি কি ধরনের চেঞ্জ গুলো দেখতে পাওয়া যাচ্ছে, যাতে এই যে প্রক্রিয়াটা এটা ফ্যাসিলিটেড হয়, এটা অনেকটা সুবিধা পায়। আচ্ছা দেখো, অ্যাডাপ্টেশন যদি বলা হয়, প্রথম আমরা দেখবো যে এই এক্ষেত্রে যে পোলেন গ্রেইন গুলো তৈরি হয়, যে পরাগ রেণুগুলো তৈরি হয়, এর মধ্যে কি বৈশিষ্ট্য থাকছে, বিশেষ বৈশিষ্ট্য থাকছে যার কারণে তারা সহজে হাওয়ায় ভাসতে পারে। কারণ আমরা জানছি কি যে এখানে যে পোলেন গ্রেইন গুলো হয় এটা বায়ুর দ্বারা গিয়ে স্টিগমায় বসছে, তাহলে হাওয়াতে ভাসার জন্য এই পোলেন গ্রেইন গুলো এর প্রথম বৈশিষ্ট্য থাকা উচিত, এগুলো হালকা হওয়া উচিত, লাইট হওয়া উচিত। আচ্ছা, এটা কমপ্লিটলি ডিহাইড্রেটেড হয়, এর মধ্যে কোনো প্রকারের জল থাকছে না, কারণ জল থাকলে ভারী হবে, তাহলে ডিহাইড্রেটেড হবে। আর কি বলা হচ্ছে, এরা নন স্টিকি হবে, অর্থাৎ এদের মধ্যে কোনো রূপ আঠালো পদার্থ থাকছে না, কারণ যদি স্টিকি হয় তাহলে একে অপরের সাথে জুড়ে যাবে বা অন্য কিছুর সাথে জুড়ে যাবে, সেক্ষেত্রে এরা ভারী হবে, তাহলে এরা নন স্টিকি হবে। এই কয়েকটা পয়েন্ট অবশ্যই এখানে থেকে তাহলে মনে রাখতে হবে আমাদের, যে পোলেন গ্রেইন গুলো যেগুলো তৈরি হচ্ছে ওরা লাইট হবে, ডিহাইড্রেটেড হবে আর নন স্টিকি হবে, এবং এরা খুবই মাইক্রোস্কোপিক হবে, এর সাইজ যথেষ্ট ছোট হবে, ধুলোর মতো হতে পারে, ডাস্ট লাইক হতে পারে। যদি আমরা এবার চলে যাবো যে গর্ভাশয়টা থাকছে তার মধ্যে কি কি অ্যাডাপ্টেশন আছে যাতে সে হাওয়াতে ভাসতে থাকা এই যে মাইক্রোস্কোপিক পোলেন গুলোকে সে খুব সহজে রিসিভ করতে পারে। তাহলে যে পিস্টিলটা দেখছি আমরা, এর মধ্যে কি ধরনের অ্যাডাপ্টেশন দেখতে হবে? পিস্টিলটা দেখা হয়, পিস্টিলের ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখা যায় যে সমস্ত ফুলের ক্ষেত্রে মনে করো যে এই পদ্ধতিতে অর্থাৎ বায়ু পরাগী হয় যে সমস্ত ফুল, তাদের মধ্যে এই পিস্টিলের সংখ্যাটা অনেকগুলো থাকে। একটা ফুলের মধ্যে যে ইনফ্লোরেসেন্স দেখতে পাওয়া যায়, যে পুষ্পস্তবক দেখতে পাওয়া যায়, সেখানে অনেকগুলো ফুল একসাথে থাকে। যেরকম মনে করো যদি ভুট্টা যদি দেখো, কর্নকুব কি বলা হচ্ছে, যদি আমরা পিস্টিল দেখি, ধরো পিস্টিলের সংখ্যাটা বলা হচ্ছে যে একটা পিস্টিল যদি দেখা হয় এর মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সিঙ্গেল অভিল থাকবে, একটাই ডিম্বক থাকবে, এবং এরা মাল্টিপল পিস্টিল একসাথে প্রেজেন্ট থাকবে, মাল্টিপল পিস্টিল বলবো না, মাল্টিপল ফ্লাওয়ার প্রেজেন্ট থাকবে ধরতে পারো, ইনফ্লোরেসেন্সের মধ্যে মাল্টিপল ফ্লাওয়ার একসাথে থাকবে। আচ্ছা, এবং এদের মধ্যে যে পিস্টিল হয়, এই যে পিস্টিল গুলো হয়, মনে করো যদি আমরা কর্নকুম্বি বলি, অর্থাৎ যে ভুট্টা যখন তোমরা দেখবে ভুট্টা যখন নরম অবস্থায় থাকছে তার মধ্যে যখন ফুলগুলো থাকে না, তাদের মধ্যে দেখতে পাওয়া যায় যে এরকম করে সিঙ্গেল পিস্টিল এরকম করে অনেকটা করে বেড়ে থাকে, এরকম কিছু রোমা রোমা জিনিস তোমরা দেখতে পেয়ে যাবে। এই রোমা রোমা জিনিসগুলো এটা অ্যাকচুয়ালি তার যে স্টিগমা হয়, অর্থাৎ আমরা এই যে স্টাইলাস স্টিগমা বলছি, এই পার্টটা কি হয়, এটা এরকম করে অনেকটাই বেরিয়ে থাকে, তাহলে এর স্টাইলাস স্টিগমা অনেকটা লম্বা হয়।
তাহলে এক্ষেত্রে কি বলা হচ্ছে, ইলংগেটেড স্টাইল অ্যান্ড স্টিগমা। এবং এর যে স্টিগমাটা হয় এর আরো কিছু বিশেষত্ব থাকছে। এই স্টিগমাটা পালকের মতো হয়, ফেদারি হয়, ফেদারি স্টিগমা। এটা একটু মাথায় রাখবে যে এটা পালকের মতো হয়, যাতে সে সহজে পরাগরেণুগুলো যে হাওয়াতে আসছে তাকে রিসিভ করতে পারে। আচ্ছা, এরকম যে লম্বা স্টিগমা বা স্টাইল দেখতে পাওয়া যায়, একে কর্নের ক্ষেত্রে দেখি, অর্থাৎ ভুট্টার যে কর্ন কম হয়, ভুট্টার ক্ষেত্রে যে আমরা দেখতে পাচ্ছি ধরো নরম ভুট্টা, তাই কর্ন কম বলছে। এর মধ্যে এই ইলংগেটেড স্টাইল আর স্টিগমা গুলোকে বলা হয় ট্যাসেলস। এটা ছবি তোমরা এনসিইআরটি তে পেয়ে যাবে, একে বলা হয় ট্যাসেলস। তাহলে এই কয়েকটা পয়েন্ট তোমাদের অ্যানিমোফিলি থেকে মাথায় রাখতে হবে। নেক্সট দেখো আমরা হাইড্রোফিলি। হাইড্রোফিলির ক্ষেত্রে কি জানছি, যে এক্ষেত্রে এজেন্টটা তাহলে কি, জল। জলপরাগী বলা হচ্ছে, এখানে এজেন্ট হচ্ছে কি ওয়াটার। আচ্ছা, হাইড্রোফিলি যদি দেখা হয়, দেখো এটা কিন্তু খুবই কম গাছের মধ্যে দেখতে পাওয়া যায়। প্রথমে বলেছি যে অ্যানিমোফিলির সংখ্যাটা কিন্তু অনেক বেশি হয়, হাইড্রোফিলি খুব রেয়ারলি দেখতে পাওয়া যায়। এখানে মূলত জলপরাগী মানে অবশ্যই জলজ উদ্ভিদের মধ্যে দেখতে পাওয়া যাবে, কিন্তু ম্যাক্সিমাম যে জলজ উদ্ভিদ হয় তার মধ্যে কিন্তু হাইড্রোফিলি নয়, সেক্ষেত্রে অ্যানিমোফিলি বা ইনসেক্টের দ্বারাই হয়, অর্থাৎ অ্যান্টোমোফিলি বেশি দেখতে পাওয়া যায়। কি বলা হচ্ছে, যে এই ঘটনাটা রেস্ট্রিক্টেড হয়, অর্থাৎ সব দিক দিয়ে দেখতে পাওয়া যায় না, বিশেষ কিছু গাছে দেখতে পাওয়া যায়। রেস্ট্রিক্টেড টু সাম অ্যাকোয়াটিক প্ল্যান্ট, কিছু সংখ্যক জলজ উদ্ভিদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এর মধ্যেও বলা হয় যে 30টা মতো জেনেরা গাছের এরকম পাওয়া যায়, যার মধ্যে এটা দেখতে পাওয়া যায়। 30টা মতো জেনেরার প্ল্যান্টে এর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এর মধ্যে আবার বলা হচ্ছে যে 30টা জেনেরা এরা মোস্টলি মনোক, একবীজপত্রী। ক্লিয়ার? এই কয়েকটা পয়েন্ট যেন মনে থাকে। তাহলে বলা হচ্ছে সমস্ত গাছ যে জলজ উদ্ভিদ যারা হয় তাদের মধ্যে যে জলপরাগী তারা প্রত্যেকে ওইরকম কথাটা না, তাদের মধ্যে খুব কম সংখ্যক, প্রায় 30টা জেনেরার মধ্যে জলপরাগীর ঘটনাটা দেখতে পাওয়া যায়। বেশিরভাগ তারা হয় পতঙ্গ পরাগী নাহলে বায়ু পরাগী হয়। মাত্র 30টা জেনেরা এরকম পাওয়া যাচ্ছে, আবার তার মধ্যে বলা হচ্ছে তারা ম্যাক্সিমামই মনোকোট হয়। আচ্ছা, এর মধ্যে যেরকম ধরো এখানে তোমার দুটো এক্সাম্পল তোমাদের এনসিইআরটি তে উল্লেখ করছে। এই যে যেহেতু আমরা অ্যাকোয়াটিক লিখছি, তাহলে অ্যাকোয়াটিকের মধ্যে আবার বলা হচ্ছে যে জলজ যারা হচ্ছে এর মধ্যে দুটো পার্টে ভেঙে দিচ্ছে। একটা বলা হচ্ছে ফ্রেশ ওয়াটারে, অর্থাৎ মিষ্টি জলে, আর একটা বলা হচ্ছে মেরাইন ওয়াটার, অর্থাৎ লবণাক্ত জলে। আচ্ছা, ফ্রেশ ওয়াটারের উদাহরণ দেওয়া হচ্ছে দুটো গাছের মূলত, একটা বলা হচ্ছে ভ্যালিসনেরিয়া, আর একটা বলা হচ্ছে হাইড্রিলা। আচ্ছা, যদি মেরাইন বলা হয়, মেরিন ওয়াটারের মধ্যে বলা আছে যে কিছু সি গ্রাসের মধ্যে এটা দেখতে পাওয়া যায়। যেন এর একটা উদাহরণ দেওয়া হচ্ছে জস্টেরা। আর কি বলা হচ্ছে এখানে তোমাদেরকে তাহলে বিশেষভাবে মনে রাখতে হবে, মোস্টলি অ্যাকোয়াটিক প্ল্যান্টস আর অ্যানিমোফিলিক, বায়ুপরাগী হয়, और অ্যানিমোফিলিক হয় বা এন্টোমোফিলিক হয়, অর্থাৎ পতঙ্গ পরাগী হয়। এন্টোমোফিলিক হয়। আচ্ছা, এর দুটো এক্সাম্পল তোমার এখানে দেওয়া আছে, এই যে বায়ুপরাগী বা এন্টোমোফিলিক, এর মধ্যে দুটো উদাহরণ দেওয়া আছে, দেখবে উল্লেখ করা আছে তোমার এনসিইআরটি তে। একটা বলা হচ্ছে ওয়াটার হাইসিন্থ, আর একটা বলা হচ্ছে ওয়াটার লিলি। তাহলে ওয়াটার লিলি আর ওয়াটার হাইসিন্থ যে হয় এদের মধ্যে কিন্তু অ্যানিমোফিলিক বা
এন্ডোফিলিক টাইপের পলিনেশন দেখতে পাওয়া যায়, যদিও এরা অ্যাকোয়াটিক হয়। এই দুটো কিন্তু তোমাদের অবশ্যই পয়েন্ট মনে রাখতে হবে। চল, আচ্ছা, এরপরে দেখবো আমরা এই যে ভ্যালিসনেরিয়া বলা হচ্ছে, অর্থাৎ যেটা পাওয়া যাচ্ছে কোথায় বলা হচ্ছে ভ্যালিসনেরিয়া, ফ্রেশ ওয়াটারে। এই ভ্যালিসনেরিয়ার মধ্যে পলিনেশনের একটা উদাহরণ তোমাদের দেওয়া আছে ইনসেপ্টে। এখানে বলা হচ্ছে যে এই যে গাছটা হয় এর মধ্যে ফিমেল ফ্লাওয়ার একটা বড় স্টকের দ্বারা কি হচ্ছে বাইরে প্রজেক্ট হয়ে যায়। এর মধ্যে যে ফিমেল ফুলটা থাকছে বা বলা হচ্ছে যে এর মধ্যে যে পিস্টিলটা হয় ফিমেল ফ্লাওয়ারটা, এটা বাইরে তোমার জলের যে ওয়াটার লেভেল হচ্ছে এখানে বাইরে বেরিয়ে যায়। তাহলে এর ক্ষেত্রে বলা হচ্ছে যে মনে করো এই যে ফিমেল ফ্লাওয়ারটা আছে আমার, এটা বাইরের দিকে ওয়াটার লেভেলের উপরের দিকে আছে। যে ওয়াটার লেভেল যদি এটা ধরি এর উপরে বেরিয়ে থাকে একটা লং স্টকের দ্বারা। আচ্ছা, এবারে জানছি না এর মধ্যে এর যে মেল ফ্লাওয়ার থাকছে, এই যে আমার মেল ফ্লাওয়ারটা মনে করে থাকছে, এর রেণুগুলো এখানে জলের উপরে পড়তে থাকে। এর জলের উপরে পড়ার পরে এর টার্গেট তাহলে কি থাকছে, এর টার্গেট তাহলে থাকছে আমার এখানে পৌঁছানো। তো এটা কার মাধ্যমে যাচ্ছে বলা হচ্ছে, এখানে যে জলটা থাকছে এই জলের দ্বারা বাহিত হয়ে এখানে পৌঁছছে। তাহলে এটুকু যেন মনে থাকে, ভ্যালিসনেরিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে যে তার যে ফিমেল ফ্লাওয়ার হয় এটা লং স্টকের দ্বারা ওয়াটার সারফেসের উপরে বেরিয়ে থাকে। আচ্ছা, এবং এখানে যে পরাগধানী থাকছে এটাও বাইরে থাকছে, পরাগধানী থেকে রেণুগুলো জলের উপরে পড়ছে এবং জলের দ্বারা বাহিত হয়ে ফিমেল ফ্লাওয়ারে গিয়ে এক্সেস হচ্ছে বা স্টিগমাতে গিয়ে পড়ছে। তাহলে এই যে রেণুগুলো এগুলো কিসের দ্বারা যাচ্ছে, এদের নিজস্ব কোনো চলন ক্ষমতা থাকছে না, এরা ওয়াটার কারেন্টের দ্বারা যাচ্ছে। এই জন্য বলা হচ্ছে এখানে যে এদের যে মুভমেন্টটা এটা বলা হচ্ছে তো তো দ্য প্যাসিভ ওয়াটার কারেন্ট, অর্থাৎ জলের ঢেউয়ের দ্বারা এরা গিয়ে এক্সেস হচ্ছে স্টিগমার উপরে। ঠিক, এটা মনে রাখবে। আচ্ছা, নেক্সট দেখবো আমরা জস্টেরা, যেটা বলা হচ্ছে একটা মেরাইন প্ল্যান্ট, এটা সি গ্রাস দেওয়া হচ্ছে। এর ক্ষেত্রে কিন্তু কি হয় না, এরা সাবমার্জড হয় সমুদ্রের জলে, এরা সাবমার্জড কন্ডিশনে থাকছে, অর্থাৎ এরা অর্ধনিমজ্জিত অবস্থায় থাকছে এবং সেখানে কি হচ্ছে যে পোলেন গ্রেনগুলো, তাহলে এখানে জানছি যে এখানে যে ওয়াটার লেভেল আছে, এখানে যে আমার ওয়াটার লেভেল আছে এই ওয়াটার লেভেলের মধ্যেই কি হচ্ছে না এই রেণুগুলো এখানে ডুবে থাকা অবস্থাতেই পরাগধানী থেকে রিলিজ করে যাচ্ছে, রিলিজ করেছে। রিলিজ করার পরে এখান থেকে এই ওয়াটার কারেন্টের মাধ্যমে জলের মধ্যেই গিয়ে এটা এক্সেস হচ্ছে স্টিগমার উপর, এটা পৌঁছছে স্টিগমার উপর। ঠিক, তাহলে এটা যেন মনে থাকে, যদি বলা হয় ভ্যালিসনেরিয়া তাহলে বলা হচ্ছে যে এর ফুল কিন্তু সারফেসে আছে এবং এর পোলেন গ্রেন গুলো সারফেসেই রিলিজ হয় এবং তারা ওয়াটার কারেন্টের মাধ্যমে যায় কিন্তু এটা সারফেসে। আর যদি জস্টেরা বলা হয় এটা একটা মেরাইন প্ল্যান্ট হয়, সি গ্যাসের মধ্যে ধরা হচ্ছে একে, এদের ফুল কিন্তু সাবমার্জ কন্ডিশনে থাকছে, ডুবে থাকছে এবং সেখানে যে পোলেন গ্রেন গুলো রিলিজ করছে জলের তলায়, ওই পোলেন গ্রেন গুলো ওয়াটার কারেন্টের মাধ্যমে স্টিগমাতে গিয়ে পৌঁছছে। আচ্ছা, আর একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে তোমাদের স্পেশালি, যে দেখো যেহেতু আমরা জানছি উভয় ক্ষেত্রে এই যে জলপরাগী উদ্ভিদ হয় এর ক্ষেত্রে যে রেণুগুলো হচ্ছে, যেহেতু এরা রেণুগুলো জলে রিলিজ করে যাচ্ছে, সেক্ষেত্রে জল যাতে এর নষ্ট করে দিতে না পারে এই রেণুগুলোকে, এই জন্য এর মধ্যে এই যে পোলেন গ্রেনগুলো থাকছে এরা মিউসিলেজিনাস হয়, অর্থাৎ মিউসিলেজ এর কাভারিং দিয়ে ঢাকা দেয় যাতে এর মধ্যে জল না ঢুকতে পারে, একে নষ্ট না করতে পারে। এই জন্য এটুকু এই পয়েন্টটা অবশ্যই মাথায় রাখবে, যেখানে যে পোলেন গ্রেন গুলো তৈরি হয় এদের মধ্যে মিউসিলেজের একটা কাভারিং দেখতে পাওয়া যায়। চলো নেক্সট ধরো আমরা জুফিলি। জুফিলির ক্ষেত্রে আমরা অলরেডি জেনেছি যে জুফিলি অ্যাকচুয়ালি ধরো যেখানে পতঙ্গ পরাগী হোক বা সেখানে বার্ডসের দ্বারা হোক, এটা প্রত্যেকে জুফলির আন্ডারে আসছে। আর জুফলির আন্ডারে আমাদের মূলত জানতে হবে যে এখানে যে ফুলগুলো জুফলি করতে চায়, অর্থাৎ যে ফুলের মধ্যে পতঙ্গ পরাগ যে জীবের দ্বারা বা বায়োটিক এজেন্টের দ্বারা যে সমস্ত ফুলের মধ্যে পরাগযোগ ঘটছে, ওই ফুলগুলো ওই জীবগুলোকে আকৃষ্ট করার জন্য নিশ্চয়ই সেখানে কোনো না কোনো পদার্থ এরকম সৃষ্টি করে, হয় উজ্জ্বল কালার সৃষ্টি করে, না হলে দেখা যায় যে সেখানে মধু তৈরি করেছে, না হলে দেখা যায় তার কোনো পার্টসকে ওই প্রাণীটা খাদ্য হিসেবে গ্রহণ করে। তো এরকম কিছু কন্ডিশন নিশ্চয়ই যেভাবে দেখতে পাওয়া যায়, অর্থাৎ এখানে একটা রিওয়ার্ড সিস্টেম থাকছে।
একটা পুরস্কারের একটা ব্যবস্থা থাকে, এই ফুলগুলো একটা পুরস্কারের ব্যবস্থা রাখে। অর্থাৎ যে জীবটা তার মধ্যে এসে পরাগযোগটা ঘটাবে তাকে সে পুরস্কার স্বরূপ কিছু না কিছু নিশ্চিত দেয়। রিওয়ার্ড সিস্টেমের মধ্যে তাহলে কি আসছে, হয় নেকটার আসতে পারে, মধু আসতে পারে, বা এখানে কোনো ডেলিসিয়াস সেন্ট তৈরি করতে পারে। তো এরকম কিছু ব্যাপার, বা এখানে কোনো বলা হচ্ছে যে এটা কোনো উজ্জ্বল কালার তৈরি করতে পারে, কালারফুল পেটাল দেখতে পাওয়া যেতে পারে, তার যে দলগুলো হচ্ছে বা যে পাপড়িগুলো হচ্ছে এটা কালারফুল হয়, যাতে ধরো তাকে সে এই জীবগুলোকে আকৃষ্ট করে। এইটুকু এখান থেকে জুফেল থেকে মাথায় গেলে হবে। নেক্সট দেখো সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন টু ফ্যাসিলিটেট পলিনেশন। এরকমও কিন্তু কিছু ঘটনা দেখতে পাওয়া যায় যে সেখানে কিছু জীব আছে যারা ধরো তার লাইফ সাইকেলে কমপ্লিট করতে গেলে তার ফুলকে অবশ্যই দরকার পড়ে, অর্থাৎ ফুলের সাথে সে একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনে থাকে। এবং ফুলটা কি লাভ পায় না, ফুলটা ওই জীবটা তার অ্যাকচুয়ালি তার এজেন্টই হয়, যাকে সে কিছু না কিছু বেনিফিট প্রদান করে। তো সেক্ষেত্রে দুটো জীবেরই কিছু না কিছু সুবিধা থাকছে, এই কারণে একে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনের মধ্যে আমরা জানছি। তাহলে এরকম কিছু ফ্লাওয়ার এবং তার যে এজেন্ট তারা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনের দ্বারা আবদ্ধ থাকে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা মূলত দুটো জীবের এখানে উদাহরণ করব যাদের মধ্যে আমরা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন দেখতে পাচ্ছি পরাগযোগ ঘটাতে গিয়ে। একটা উদাহরণ দেওয়া আছে তোমাকে, দেখবে অ্যামোরফোফিলাস, অ্যামোরফোফিলাস অ্যামোরফোফিলাস ফ্লাওয়ারের ক্ষেত্রে। আর এটা দেখা যায় ইউকা। আচ্ছা, অ্যামোরফোফিলাস যদি বলা হয়, এই ফুলটা একে টলেস্ট ফ্লাওয়ার ধরা হয়, সবচেয়ে লম্বা ফুল ধরা হয় পৃথিবীর বুকে, টলেস্ট ফ্লাওয়ার। এটা মূলত জাভা, সুমাত্রা এরকম কিছু জায়গায় দেখতে পাওয়া যায়, এই যে দ্বীপ গুলো দেখতে পাওয়া যাচ্ছে জাভা, সুমাত্রা, এগুলোতে এটা এন্ডেমিক প্রজাতি হিসেবে পাওয়া যায় এই ফুলগুলো। এটা প্রায় 6 ফিট মতো লম্বা হয়। আচ্ছা, এদের মধ্যে এই যে ফুলগুলোতে এদের মধ্যে কিছু পতঙ্গ এদের মধ্যে কি করে না ডিম পাড়ে, এদের যে লকিউল হয় ওই লকিউলের মধ্যে ডিম পাড়ে। এবং এই পতঙ্গগুলো যে বলা আছে যে ওয়াস্প গুলো আসছে, ধরো যে পতঙ্গগুলো আসছে, এই পতঙ্গগুলো কি করছে না এই ফুলগুলোর মধ্যে ডিম পাড়ে এবং লাইফ সাইকেলটা কমপ্লিট করে, এবং এটা করতে গিয়ে সে কি করে এর মধ্যে পলিনেশনটাও ঘটিয়ে দেয়। ঠিক, তাহলে এই ওয়াস্প বা মধ গুলো কি করছে না এগুলো বলছে লেইং এগ, ডিম পাড়ছে ইন দি লকিউলের মধ্যে। ঠিক, হ্যাঁ। আচ্ছা, আর একটা জিনিস এখানে মাথায় রাখবে, এই যে অ্যামোরফোফিলাস যে ফুলটা হয় এই পতঙ্গগুলোকে আকৃষ্ট করার জন্য একটা ফাউল সেন্ট তৈরি করে, একটা পচা মাংসের মতো, রোটেন মিটের মতো গন্ধ তৈরি করে, একটা দুর্গন্ধ তৈরি করে, ফাউল সেন্ট তৈরি করে, ফাউল ওডর তৈরি করে। কিসের মতো বলা হচ্ছে, রোটেন মিটের মতো, পচা মাংসের মতো একটা গন্ধ তৈরি করে। আর যদি ইউকা বলা হয় এক্ষেত্রে বলা হচ্ছে সিমিলার টাইপ, এখানেও কিছু মদ থাকছে, এই মদগুলো কি করছে না লেইং এগস ইনসাইড দি লকিউল। তাহলে কি বলা আছে, এর যে ধরো এই যে লকিউলটা থাকে, লকিউল কোন জায়গাটা বলা আছে যে এই যে ওভারে থাকে, এর মধ্যে এই স্ট্রাকচারগুলোকে লকিউল বলছে, ওভার এন্ড ক্যাভিটি। এর মধ্যে কি করে এই পতঙ্গগুলো ডিম পাড়ে, এবং এই ডিমগুলো থেকে যখন তার মধ্যে লার্ভি তৈরি হয়, ওই লার্ভিগুলো কি করছে না এর মধ্যে থাকা বিভিন্ন কলাকুশকে খাচ্ছে, এবং ঠিক এর মধ্যে তাহলে পরাগযোগটা করে দিচ্ছে কে না এই যে বলা হচ্ছে মধগুলো যখন ধরো এখানে ঢুকছে ডিম পাড়ার জন্য, তখন এখানে পরাগযোগটা ঘটে যাচ্ছে, তার মাধ্যমে পরাগরেণুগুলো চলে আসছে, এবার এসে কি হচ্ছে এখানে পরাগযোগটা ঘটেছে। এবার এখানে যে ডিমগুলো পড়েছে, ডিমগুলো লার্ভি যখন তৈরি হচ্ছে, লার্ভিগুলো পরিণত হওয়ার জন্য সে খাবারটা এর ভেতর থেকে নিয়ে নিচ্ছে, ফুলের ভেতরে থাকা বরফের। এবার এখান থেকে খাবারটা নিয়ে তারা যখনই বড় হচ্ছে, বড় হয়ে তারা ঠিক এখানে বীজ তৈরি হওয়ার আগেই বেরিয়ে যাচ্ছে। তাহলে বীজটা তৈরি হওয়ার আগে বা ফলটা গঠনের আগেই
তারা কিন্তু এখান থেকে বেরিয়ে পালিয়ে আসছে। তাহলে এখানে নিশ্চিতভাবে বলা যায় যে এই যে মদগুলো, এই মদগুলোর লাইফ সাইকেল কমপ্লিট করতে গেলে তারও কিন্তু ফুলটাকে লাগবে। এই জন্য বলা হচ্ছে যে এক্ষেত্রে এই মদ এবং ইউকা এরা কার উদাহরণ আছে, সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন একবার উদাহরণ আছে, এবং এই সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনটা অ্যাকচুয়ালি সাহায্য করছে কিসে না পলিনেশন। ওকে, চলো তাহলে নেক্সট আমরা দেখবো আর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, আউটব্রিডিং ডিভাইসেস। আচ্ছা এখানে দেখো, এখানে বলা হচ্ছে যদি ধরো কোনো ফুলের মধ্যে অটোগ্যামি চলতেই থাকে, অর্থাৎ সেখানে কোনো প্রকারের যদি জিন বাইরে থেকে না আসে, তাহলে সেক্ষেত্রে কি হয় না, তার যে জিনের কোয়ালিটি ধীরে ধীরে সে লুজ করে। কারণ নর্মালি জানছি কি যে কোনো জীবের মধ্যে যদি ধরো তার মধ্যে সেলফ পলিনেশন ঘটতে থাকে, তার মধ্যে কারণে যে সমস্ত জীবগুলো যে অপত্যগুলো তৈরি হবে তাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, বা তাদের মধ্যে অ্যাডাপ্টেশন পাওয়া, প্রকৃতির বুকে টিকে থাকা, সার্ভাইভ করা, এটা অনেকটাই সে হারিয়ে ফেলবে। অর্থাৎ সে জীবটার ক্ষেত্রে বা সে প্রজাতিটার ক্ষেত্রে সম্ভাবনা বাড়বে যে পৃথিবীর বুক থেকে এক্সটিংক্ট হয়ে যাওয়া। তো সেক্ষেত্রে এই ঘটনাটাকে তাহলে আটকানো দরকার আছে, ঠিক না? তাহলে অটোগ্যামিকে অবশ্যই আটকানো দরকার আছে, কারণ এটা যদি চলতে থাকে তাহলে কন্টিনিউয়াস অটোগ্যামি যদি চলতে থাকে, তাহলে ডিউ টু কন্টিনিউয়াস অটোগ্যামি, কন্টিনিউয়াস অটোগ্যামির কারণে কি হয়, আর সেখানে দেখা যাচ্ছে যে তার জিনের সম্ভারে একটা প্রেসার সৃষ্টি হয়ে যায়, একে ইনব্রিডিং ডিপ্রেশন বলা হয়, একে ইনব্রিডিং ডিপ্রেশন ওকার। তাহলে ইনব্রিডিং ডিপ্রেশন কথার অর্থ দাঁড়াচ্ছে কি যে সেখানে তার যে জিনের কোয়ালিটি এটা ধীরে ধীরে লুজ করতে থাকে, এবং এটা খুবই মারাত্মক হতে পারে ওই প্রজাতিটার পক্ষে, ওই গাছটার পক্ষে, কারণ সে পৃথিবী থেকে হারিয়ে দিতে পারে। তার মধ্যে যেহেতু নতুন কোনো বৈশিষ্ট্য আসছে না, তার অপত্যগুলো দুর্বল সৃষ্টি হচ্ছে, দুর্বল প্রকৃতির হচ্ছে, তার নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখছে না। তো সেক্ষেত্রে এই ঘটনাটাকে আটকানোর জন্য যে সমস্ত ফুল ধরো উভলিঙ্গের হয় বা যে কোনো ফুলের ক্ষেত্রে সে কি করে, সে ক্রস পলিনেশন করতে চায়, সেটা কি করে করে ধরো, তো সেক্ষেত্রে কয়েকটা স্ট্র্যাটেজি সে অবলম্বন করে। তো এটাকে প্রিভেন্ট করার জন্য, অর্থাৎ সেলফ পলিনেশনকে প্রিভেন্ট করার জন্য সে কয়েকটা স্ট্র্যাটেজি অবলম্বন করে। ফার্স্ট স্ট্র্যাটেজি বলা হচ্ছে, এক নম্বরে যেটা করেছে, সে সিনক্রনিকে আটকায়। সিনক্রনি জিনিসটা কি বলা হচ্ছে না, তার মধ্যে একে বাংলায় বলা হচ্ছে সমপরিণতি, অর্থাৎ তার মধ্যে যে কোনো ফুলের মধ্যে মনে করো যে অটোগ্যামি কখন সম্ভব, সে বাইসেক্সুয়াল হতে পারে, সে সম্পূর্ণ ফুল হতে পারে, তার মধ্যে মনে করো পুংকেশী চক্র, গর্ভস্থ চক্র দুটোই আছে, কিন্তু তারা যদি একই সময় ম্যাচিওর না হয়, তাদের মধ্যে মেল গ্যামেটোফাইট ফিমেল গ্যামেটোফাইট যদি একই সময় তৈরি না হয়, তাহলে কিন্তু সেখানে সেলফ পলিনেশন হবে না। তাহলে এই যে ঘটনাটা একেই বলা হচ্ছে সমপরিণতি বা সিনক্রনি, একই সময় তাদের মধ্যে যেন একটা সামঞ্জস্যপূর্ণভাবে ম্যাচুরিটি আসে। এটা যদি না হয়, অর্থাৎ সিনক্রনি যদি না হয়, তাহলে কি হবে, সেখানে অটোগ্যামিসি আর থাকবে না, সেখানে অবশ্যই বাইরে থেকে পোলেন আসার একটা সম্ভাবনা সৃষ্টি হবে, কারণ তার মধ্যে অ্যান্থারটা তখনও ম্যাচিওর হয়নি, বা সেই অ্যান্থার থেকে অন্য ফুলে কোনো যাওয়ারও একটা সম্ভাবনা থেকে যাবে। তাহলে এটা একটা ঘটনা হতে পারে সিনক্রনি, যেটা ধরো আউটব্রিডিং ডিভাইস হিসেবে কাজ করে। অর্থাৎ সিনক্রনি যদি আমার সেখানে না হয়, সেখানে দেখতে পাচ্ছি কি যে অটোগ্যামি হবে না। তাহলে এই পয়েন্টটা আমাদের আগে সিনক্রনি। সেকেন্ড বলা হচ্ছে যে পজিশন, অ্যাপ্রোপ্রিয়েট পজিশন of anther and stigma। তাহলে পরাগধানী এবং যে স্টিগমা থাকছে গর্ভপুণ্ড, এদের পজিশন যদি ঠিক না হয়, মনে করো যে আমরা জানছি কি যে একই ফুলের মধ্যে যে পরাগ এখানে যে আমার থাকছে যে পরাগধানীটা স্টিগমাটা, এর উপরের দিকে থাকছে কি অ্যান্থার, এইভাবে অ্যান্থার থাকছে, যে অ্যান্থার থেকে কি হচ্ছে না, এখানে পরাগরেণুগুলো এখানে ড্রপ করছে, এই জন্য সব কিছু ঘটে যাচ্ছে, অটোগ্যামি ঘটে যাচ্ছে। কিন্তু যদি এর পজিশনটা ভেবে দেখো, যদি এদিকে না থেকে যদি সে এদিকে থাকতো, যে ফুলটার ক্ষেত্রে একই ফুল আছে তো ঠিক, কিন্তু তার পজিশন ঠিক নেই, তাহলে সেক্ষেত্রে কি হওয়া সম্ভব ছিল না। তাহলে এটাও হওয়া দরকার আছে, তার মধ্যে পজিশন যেন অ্যাপ্রোপ্রিয়েট হয়। কিন্তু পজিশনটা যদি ধরো কোনো ক্ষেত্রে ফুলটা
চেঞ্জ করে দেয়, তাহলে কিন্তু তার মধ্যে সে উভলিঙ্গের হতে পারে, কিন্তু সেখানে অটোগ্যামি ঘটবে না। তাহলে তার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন যদি না থাকে, সেক্ষেত্রেও কিন্তু সে ক্রস পলিনেশন ঘটাবে। আর বলা হচ্ছে সেলফ কম্পেটিবিলিটি। সেলফ কম্পেটিবিলিটি কি বলা হচ্ছে দেখো, সেলফ কম্পেটিবিলিটি বলা হচ্ছে যে নর্মালি আমরা জানছি কি যে স্টিগমার উপরে যে পোলেন গ্রেন গুলো এসে ড্রপ করে, যে পোলেন গ্রেন গুলো এসে ড্রপ করছে, এগুলো বিভিন্ন টাইপের পোলেন গ্রেন হতে পারে, যে তার একই প্রজাতির পোলেন গ্রেন নাও হতে পারে, কারণ এগুলো যেহেতু আসছে কিসের দ্বারা, বিভিন্ন এজেন্টের দ্বারা আসছে। তাহলে যে এজেন্টটা নিয়ে আসছে সে যে স্পেসিফিক করে ওই ফুলেরই রেণুটাকে নিয়ে এসে ফেলবে ওরকম কোনো নিশ্চয়তা নেই। সে বিভিন্ন ফুলে ভিজিট করছে, বিভিন্ন টাইপের ফুলে ভিজিট করছে, তো সেক্ষেত্রে অবশ্যই ধরো তার সে যে নিয়ে আসছে যে রেণুগুলো, ওগুলো বিভিন্ন প্রজাতির কাছ থেকে নিয়ে আসছে। কিন্তু এই যে আমার যে ফুলটা ধরো সে রাইট টাইপের পোলেন গ্রেনটাকে সে কোনো না কোনো ভাবে রেকগনাইজ করতে পারে। তাহলে সে নিজের টাইপটাকে রেকগনাইজ করতে পারছে, মনে করো তার এটা যে তার নিজের পোলেন গ্রেন, নিজের টাইপের পোলেন গ্রেন, এটাকে যে প্রয়োজন এটা সে রেকগনাইজ করতে পারে, এবং এটা তারা জিন দ্বারা নির্ধারিত হয়। আচ্ছা, একে বলা হয় সেলফ কম্পেটিবিলিটি। আচ্ছা, সেলফ কম্পেটিবিলিটিটা যদি সে না করে, সে যদি মনে করে সে ইচ্ছা করে নিজেরটাকে নিচ্ছে না, সে অন্য কোনো গাছ থেকে আসা, নিজের প্রজাতির অন্য কোনো গাছ থেকে আসা পরাগরেণুটাকে সে ধরো রিসিভ করছে, তাহলে সেক্ষেত্রে কি অটোগ্যামি আটকে যাবে। কারণ নিজের যে পরাগরেণুটা, যেটা নিজের ফুলে বা নিজের গাছে থাকা অন্য ফুল থেকে এসছে, তাকে যদি সে চিনে নেয়, দিয়ে না নেয়, তাহলে সে অন্য গাছ থেকে আসা রেণুটাকে নিবে। এই ঘটনাকে বলা হচ্ছে সেলফ কম্পেটিবিলিটি, অর্থাৎ নিজেরটাকে চেনাকে বলা হচ্ছে সেলফ কম্পেটিবিলিটি। এটাকে না মেনে সে করছে কি, সে করতে চাইছে সেলফ ইনকম্পেটিবিলিটি। সেলফ ইনকম্পেটিবিলিটি এটাতে জোর দিচ্ছে, মানে সে নিজেরটাকে, নিজের গাছ একই গাছে উৎপন্ন হওয়া পরাগরেণুটাকে সে নিচ্ছে না, সে অন্য কোনো গাছ থেকে আসা পরাগরেণুটাকে সে অ্যাকসেপ্ট করছে। 4 নম্বর বলা হচ্ছে যে এখানে ইউনিসেক্সুয়াল ফুল তৈরি করা, ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার প্রডিউসিং। এটাও একটা স্ট্র্যাটেজি হতে পারে ক্রস পলিনেশন ঘটানোর ক্ষেত্রে। আমি যখন ধরো যখন একটা ফুল মেল বা ফিমেল হয়ে যাচ্ছে, তখন ডেফিনেটলি সেখানে পরাগরেণুটা অবশ্যই অন্য ফুল থেকে আসছে, এবং সেই ফুলটা অবশ্যই ওই গাছে থাকা অন্য ফুল বা আরেকটা ফুল হতে পারে, কিংবা অন্য গাছ থেকে আসতে পারে। অর্থাৎ যখনই ইউনিসেক্স চলে যাচ্ছে তখন সেখানে দুটো প্রবাবিলিটি থাকছে, হয় সেখানে জেনোগামি হবে, না হলে গেইটোনোগামি হবে। কিন্তু কখনোই কখনোই সেখানে অটোগেমি হবে না, তাহলে সেখানে অবশ্যই প্রবাবিলিটিটা বেড়ে যাবে। আচ্ছা, এখানে আবার দেখো জেনোগ্যামি কখন হবে। জেনোগ্যামি বলা হচ্ছে যে জেনোগ্যামি নিশ্চিত ভাবে হবে যদি দেখা যায় যে ফুলটা ডায়োসিয়াস, অর্থাৎ দুটো আলাদা গাছে যদি মেল ফিমেল ফ্লাওয়ার থাকে সেখানে অবশ্যই জেনোগ্যামি হবে। কিন্তু গেইটোনোগ্যামি দুটো ক্ষেত্রেই হতে পারে, যদি সেটা মনোসিয়াস হয়, যদি সেটা মনোসিয়াস হয় সেক্ষেত্রে হবে। ডায়োসিয়াসের ক্ষেত্রে তো হওয়ার সম্ভাবনা, ডায়োসিয়াসের ক্ষেত্রে অবশ্যই জেনোগ্যামি হবে, কিন্তু গেইটোনোগ্যামি বলা হচ্ছে যে মনোসিয়াসের ক্ষেত্রে গেইটোনোগ্যামি হবে। কিন্তু জেনোগ্যামি এর ক্ষেত্রেও হওয়া সম্ভবপর, কারণ যে ফুলটা মনে করে যে ফিমেল ফ্লাওয়ারটা, যেটা ধরো এরকম একটা গাছে আছে যেটা মনোসিয়াস প্ল্যান্ট, তার মধ্যে মেল ফ্লাওয়ারও আছে, কিন্তু সে ফিমেল ফ্লাওয়ারটা সে ওই নিজের গাছ থেকেও নিতে পারে রেণুটাকে, কিংবা দেখা যেতে পারে যে অন্য কোনো গাছ থেকেও নিতে পারে। তাহলে যদি সে মনোসিয়াস হয় তার মধ্যে জেনোগ্যামিও ঘটতে হবে, আর ডায়োসিয়াস যদি হয় শুধুমাত্র জেনোগ্যামি ঘটবে। কিন্তু গেইটোনোগ্যামির ক্ষেত্রে মনোসিয়াস প্ল্যান্টেই ঘটবে, ডায়োসিয়াস প্ল্যান্টে ঘটবে না। ক্লিয়ার? চলো নেক্সট দেখবো আমরা পোলেন পিস্টিল ইন্টারেকশন। আচ্ছা, পোলেন পিস্টিল ইন্টারেকশন কি বলা হচ্ছে দেখো, নর্মালি আমরা জানছি কি যে পরাগরেণুগুলো যে বাতাসে রিলিজ করে যাচ্ছে, বা মনে করো যখন ম্যাচিওর হচ্ছে, তার উদ্দেশ্য হচ্ছে কি না, তার উদ্দেশ্য হচ্ছে এসে পৌঁছানো কিসের উপরে, স্টিগমার উপরে। এই স্টিগমার উপরে এসে পৌঁছানো তার উদ্দেশ্য, এবং এই স্টিগমার উপরে পড়ার পরে কি করছে না, এখানে দেখতে পাচ্ছি যে অনেক টাইপের পরাগরেণু পড়েছে, সবকটা তার নিজের নাও হতে পারে।
এবং এই যে পরাগরেণুটা তার নিজের যে পরাগরেণুটা মনে করে ধরছি আমি এই রেণুটা তার নিজস্ব, তাহলে এই রেণুটাকে চেনার দরকার পড়েছে। তাহলে এখানে চেনার জন্য কি হয় না, এর মধ্যে কিছু কেমিক্যাল সেন্স এর ভেতর থেকে যায়। এই কিছু কেমিক্যাল সেন্স, কিছু রাসায়নিক পদার্থের দ্বারা তার মধ্যে কিছু কথাবার্তা হতে থাকে, যার দ্বারা সে কনফার্ম করে যে এটা তার নিজের টাইপের। ঠিক এই ঘটনাকে বলছি আমি সেলফ কম্পেটিবিলিটি, একটু আগে আমরা জেনেছিলাম। আচ্ছা, এখানে তাহলে দেখো টোটালটা কেমিক্যাল কিউজের দ্বারা হচ্ছে, কিছু কেমিক্যাল রাসায়নিক পদার্থের দ্বারা হচ্ছে। তাই এখানে যখন এই চিনতে পারছে এই রাসায়নিক পদার্থটা দ্বারা, তখন কি হচ্ছে না এই জার্মিনেট করছে, দিয়ে পোলেন টিউব ফর্মেশন করছে। ক্লিয়ার? তারপরে পোলেন টিউব তৈরি করে। আচ্ছা, এখানে তাহলে যদি দেখা হয় এই যে পোলেন পিস্টল ইন্টারাকশনটা, এটা সম্পূর্ণভাবে কিছু কেমিক্যালের দ্বারা হয়, এবং তারপরে জার্ম টিউব তৈরি হয়, জার্ম টিউব বা এই যে পোলেন টিউব তৈরি হয়, সে কি করে মাইগ্রেট করে, গিয়ে ঢুকছে কোথায়, মাইক্রোফাইলার যে ইন্ড থাকে সেখান দিয়ে ঢুকছে আমার পোলেন স্যাকের মধ্যে। তাহলে একে আমরা প্রথম বলছি যে এই ঘটনাটা কেমোট্রপিক টাইপের হয়। কেমোট্রপিক মুভমেন্ট এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখানে আর কটা জিনিস দেখো। এখানে তাহলে জানছি এই যে পোলেন টিউব, পোলেন গ্রেঞ্জটা এখানে পড়ছে, এই স্টিমার উপরে পড়ার পরে এর এই যে জায়গাটা জাম পড়ছিল, মনে করে বলেছিলাম যে উপরে যে হার্ড লেয়ারটা থাকে স্পোরোপোলিন দিয়ে, সেটা কিছু কন্টিনিউয়াস থাকছে না, সেখানে জাম পড়ে বলছি, জাম পড় দিয়ে কি হচ্ছে না এখানে পোলেন টিউবটা ফর্মেশন হয়। এই পোলেন টিউবটা যে ফর্মেশন হয়, এটা কোন জায়গায় গিয়ে ঢুকছে, এটা ঢুকছে মাইক্রোবাইলার ইন্ড দিয়ে, মূলত ঢুকছে কোথায় না পোলেন, আমার যে এমব্রায়ো স্যাক থাকছে এর মধ্যে, এমব্রায়ো স্যাকের মধ্যে। এমব্রায়ো স্যাকের মধ্যে জানছি কি তার এই যে দিকটা, এই যে মাইক্রোবাইলার ইন্ড, এই প্রান্তে মূলত এখানে তিনটে কোষ থাকে, এরকম করে তিনটে কোষ থাকে। মিডিলে রাখছে কে এক্সেল, আর দুদিকে রাখছে সাইনারজিডস। আর সাইনারজিড বলেছিলাম মনে করো যে এই জায়গাটায় সাইনারজিডের মধ্যে এরকম কিছু ফিঙ্গার লাইক প্রজেকশন দেখতে পাওয়া যায়। এই ফিঙ্গার লাইক প্রজেকশন গুলোকে বলা হয় ফিলিফর্ম অ্যাপারেটাস। একে ফিলিফর্ম অ্যাপারেটাস বলা হয়। হ্যাঁ, আচ্ছা, এই ফিলিফর্ম অ্যাপারেটাস করে কি, এরা সম্পূর্ণভাবে গাইড করে। এই যে পোলেন টিউবটা তৈরি হচ্ছে মনে করো, এই পোলেন টিউবটা এটা গিয়ে তোমার ঢুকছে কোথায় না এই সাইনারজিডের মধ্যে প্রবেশ করে, এবং সাইনারজিডের মধ্যে যে কোনো একটাতে প্রবেশ করে, কারণ সাইনারজিড যে বলছি যে সহকারী কোষ বলছি, এর সংখ্যাটা দুটো হয়। তাহলে যে কোনো একটা সাইনারজিডের মধ্যে কিন্তু গিয়ে সে প্রবেশ করে, এবং সম্পূর্ণভাবে বিষয়টাকে কে গাইড করায়, ফিলিফর্ম অ্যাপারেটাস। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিকঠাক করে মনে রাখবে। তাহলে ফিলিফর্ম অ্যাপারেটাস কি করছে, গাইড করাচ্ছে, গাইডস the pollen tube to enter into the any one of synergid। তাহলে কোনো একটা সাইনারজিডের মধ্যে এই পোলেন টিউবটার এন্ট্রিতে এই কিন্তু পুরো বিষয়টাকে গাইড করায়। ঠিক, আচ্ছা, তাহলে আমরা অ্যাকচুয়ালি পোলেন পিস্টল ইন্টারাকশন কোন ঘটনাটাকে বলছি। পোলেন পিস্টল ইন্টারাকশন যদি বলা হয়, এখানে পোলেন টিউব এই স্টিমার উপরে পোলেন গ্রেইনসটা পড়া, এবার তাকে রেকগনিশন করা যে নিজের টাইপের কিনা বা নিজের পোলেন কিনা, এটা সম্পর্কে তাকে চিহ্নিত করা। চিহ্নিত করার পরে কি হচ্ছে না এখান থেকে কিছু কেমিক্যাল কিউজ যাচ্ছে, কিছু কেমিক্যাল সেন্সেশন যাচ্ছে, যার কারণে কি হচ্ছে না এখানে থেকে জার্ম পোর থেকে ইনিশিয়েশন হয়ে যাচ্ছে জার্ম টিউবটা বা পোলেন টিউবটা ফর্মেশন। এবার পোলেন টিউবটা ফর্মেশন হয়ে এই যে পোলেন টিউবটা এবারে ঢোকা শুরু করছে এর ভিতরে, সেক্ষেত্রে কি হচ্ছে না এখানে পুরো বিষয়টা গাইড করা আছে ফিলিফর্ম অ্যাপারেটাস। ফিলিফর্ম অ্যাপারেটাস গাইড করে কি করছে না কোনো একটা সহকারী কোষের মধ্যে তাকে প্রবেশ করাচ্ছে। এই সহকারী কোষের মধ্যে প্রবেশ করা পর্যন্ত এই যে সম্পূর্ণ ঘটনার ক্রমটা, একেই বলছি আমরা পোলেন পিস্টল ইন্টারেকশন। তাহলে পোলেন পিস্টল ইন্টারেকশনই বলা হচ্ছে যে এই ইন্টারেকশনের কারণেই পুরো বিষয়টা গাইডেড হয়, যে রাইট টাইপের পোলেন গ্রেনটাকে চিনতে পারা এবং তাকে নিয়ে গিয়ে সাইনারজিডের মধ্যে প্রবেশ করানো। আচ্ছা, আর কয়েকটা জিনিস দেখো, আজকের দিনে এই যে পোলেন পিস্টল ইন্টারেকশন, এটা কিন্তু একটা রিসার্চের একটা অন্যতম জায়গা হয়ে দাঁড়িয়েছে। কারণ এটার উপরে যদি আমরা বিশদে জানতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা যে হাইব্রিডাইজেশন করানো হয় বিভিন্ন গাছের মধ্যে, যে অন্য কোনো গাছে ধরো অন্য গাছ থেকে পোলেন গ্রেনসকে নিয়ে এসে সেখানে আমরা যদি কোনোভাবে হাইব্রিড প্ল্যান্ট তৈরি করতে পারি, তার মধ্যে পরাগযোগ ঘটাতে পারি, সেক্ষেত্রে আমরা
কিছু উন্নত গুণ সম্পন্ন গাছ তৈরি করতে পারি। এবং এটা তখনই সম্ভব হবে যখন আমরা এই প্রক্রিয়াটাকে ডিটেলসে জানতে পারবো যে কি করে এখানে পোলেন পিস্টিল ইন্টারাকশন হয়। তখন আমরা অবশ্যই যে গাছটা ধরো আমরা সিলেক্ট করেছি, যার থেকে আমরা পোলেন জিনিসটা নিয়ে আসছি, এবং যে গাছটার উপরে আমরা দিতে চাইছি, দুটো গাছ যদি একই নাও হয় তবুও যদি আমরা এই সম্পর্কে ডিটেলসে জানি, সেক্ষেত্রে কিন্তু আমরা হাইব্রিডাইজেশনটা ঘটাতে পারবো। তাহলে পোলেন পিস্টিল ইন্টারাকশনের একটা বিশেষ গুরুত্ব থাকছে হাইব্রিড প্ল্যান্ট তৈরি করার ক্ষেত্রে। নেক্সট দেখুন আমরা আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন। আচ্ছা, এর সাপেক্ষে আমরা দেখবো ইমাস্কুলেশন আর ব্যাগিং কি। আচ্ছা, আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন বলা হচ্ছে যে তাহলে দেখো দুটো সিলেক্টিভ গাছের মধ্যে এটা করা হচ্ছে যাতে ধরো কিছু উন্নত মানের অপত্য তৈরি করা যায়, উন্নত গুণ সম্পন্ন অপত্য তৈরি করা যায়। ঠিক, তাহলে এটা মূলত করা হচ্ছে কিসে না, দুটো ডিফারেন্ট প্রজাতির গাছের মধ্যে অথবা এটা সেম জেনেরাতে থাকা কোনো গাছের মধ্যে করা হয়। একই জেনাসের মধ্যে থাকা দুটো গাছের মধ্যে পরাগযোগ করানো হয়। কিসের উদ্দেশ্যে করানো হচ্ছে না, এখানে কি সুপিরিয়র কোয়ালিটি পাওয়ার জন্য অপত্য তৈরি করার জন্য করা হয়। to produce superior qualities প্রোজেন। ঠিক, এটা এই উদ্দেশ্যে করা হয়ে থাকে। আচ্ছা, এখানে দেখো ইমাস্কুলেশন এবং ব্যাগিং এটা দুটো অন্যতম টেকনিক হয় এই আর্টিফিশিয়াল হাইব্রিডেশন করার ক্ষেত্রে। এবং মনে করো হচ্ছে আমি কোনো একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার বা সম্পূর্ণ ফুল, এর ক্ষেত্রে জানছি কি না, এক্ষেত্রে আমার টার্গেট আছে যে মনে করো যে এর ক্ষেত্রে তাহলে এরকম করে এর গর্ভাশয় থাকছে আর এর ঠিক উপরে অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে অ্যান্থারও থাকছে। এবারে আমি চাইছি যে এই গাছটার ক্ষেত্রে কোনো একটা সিলেক্টিভ অ্যান্থার থেকে নির্দিষ্ট টাইপের রেনু আমি নিয়ে এসে এর উপরে ফেলতে চাইছি, স্টিগমার উপরে ফেলতে চাইছি। যদি আমি এটা করতে চাই, মনে করো এটা আমি এই উন্নত গুণ সম্পন্ন একটা গাছে পরাগ রেণুকে নিয়ে এসে আমি এর উপরে ফেলতে চাইছি। যদি আমি এটা করতে চাই তাহলে ফার্স্ট আমায় করতে হবে এটা কাটা দরকার আছে, এই যে পুংকেশ চক্রটা কেটে দিতে হবে, নাহলে এর যে পরাগ রেণুটা সেটা ফার্স্ট এর উপরে ড্রপ করে যাবে। আর সেক্ষেত্রে এই যে আমার পুংকেশ চক্রটা কাটা হচ্ছে এই ঘটনাটাকে বলা হয় ইমাস্কুলেশন। এটাই আমরা ইমাস্কুলেশন বলছি, বা বলা হচ্ছে রিমুভাল অফ স্টেমেন, বা খুব স্পেসিফিক করে যদি বলা হয় তাহলে বলা হচ্ছে কি অ্যান্থার, পরাগ ধানীটাকেই কেটে দেওয়া, রিমুভাল অফ অ্যান্থার। এবং কোথায় করা হচ্ছে মূলত এটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের ক্ষেত্রে। যদি মনে করো যে ইউনিসেক্সুয়াল হয় সেক্ষেত্রে অবশ্যই দরকার পড়ছে না, ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারের ক্ষেত্রে দরকার কি, সেখানে তো তোমার আলাদা আলাদা থাকছে, তাহলে কাটা দরকার নেই। কিন্তু যদি সেটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হয় সেক্ষেত্রে অবশ্যই কাটার দরকার পড়ছে। আচ্ছা, কাটার পরেও দেখো যদি কেটে দেওয়া হয়, কেটে দেওয়ার পরেও এখানে প্রোটেকশনের জন্য যাতে ধরো এখানে কোনোভাবে বাইরের কোনো রেণু, অযাচিত রেণু না এসে মিলে যায়, অর্থাৎ আমি সিলেক্ট করতে চাইছি এই গাছটা থেকে নিয়ে যেতে, কিন্তু এখানে যদি কোনো বাইরের থেকে কোনো রেণু এসে পড়ে যায় তো সেটাও তো ঘটে যেতে পারে। তো সেটা আটকানোর জন্য কি করা হয়, এখানে একটা পলিথিনের কাভারিং দিয়ে দেওয়া হয়। এই রেণুগুলোকে নিয়ে এসে ফেলার পরে করা যেতে পারে, বা আগের থেকে ও কাভারিং করা যায়। মূলত ফেলে দেওয়ার পরে কি হচ্ছে, আমি এটাকে কাভারিং দিয়ে দিচ্ছি ফর সেফটি, যাতে অন্য কোনো অযাচিত রেণু না মিশে যায়। এই ঘটনাটাকে বলা হচ্ছে কি ব্যাগিং। ঠিক, তাহলে ব্যাগিং এর ক্ষেত্রে জানছি যে আমার এই যে পিস্টিল থাকছে, পিস্টিলটাকে কি করা হচ্ছে, কাভারিং করে দেওয়া হচ্ছে যাতে এখানে কোনো প্রকারের অযাচিত রেণু না মিলে। আচ্ছা, ইমাস্কুলেশন তাহলে কোথায় করা হচ্ছে, শুধুমাত্র বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের ক্ষেত্রে। কিন্তু ব্যাগিং যদি বলা হয় এটা উভয় ক্ষেত্রেই করা হয়।